তীর্থের ফলাফল। শ্রীকৃষ্ণের ব্যবহৃত বস্তু রয়েছে। আমাকে দেখে মনে হচ্ছে না কাজের লোক চেহারা। আর ট্রাস্ট মি, আমি মন্দিরে ঢুকে এমন কিছু জিনিসের সাক্ষী হলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্বারিকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। দিস ইজ পার্ট 2 ভিডিও। যারা এখনও অবধি পার্ট 1 ভিডিও দেখোনি, আমি বলবো গিয়ে চেক করে এসো। ওখানে শেয়ার করেছি কিভাবে দ্বারকা পর্যন্ত এসেছি। 100% গ্যারান্টির সাথে তোমাদেরকে বলতে পারি এর আগে এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখোনি। ভিডিওটা একটু বড় হতে চলেছে, কিন্তু সমস্ত ইনফরমেশন রয়েছে, সমস্ত ভেতরের জায়গাগুলো আমি শেয়ার করতে চলেছি, যেগুলো এর আগে কেউ তোমাদের দেখেনি। তাই পুরো ভিডিওটার কিছু পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সো আমি রেডি, এটা আমার আজকের আউটফিট। আর এই ব্যাগটা গোয়া থেকে কিনেছিলাম, আজকে ব্যবহার হয়ে গেল। আর এই জামাটাও নতুন। ऑटो करके जाना है। इस तरफ से ऑटो करके जाना है। এই যে আমরা সবাই রেডি। नहीं 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 करना है क्या अभी नाश्ता? चाय पीना है क्या? आपको पीना है अभी? थोड़ा सा तो चलो। यार देखो क्या এদিকে সব জিনিসের কত দাম, 30 টাকা না 40 টাকা এক কাপ চা। খেতে কার ইচ্ছে করে, आधा कप पीते हो ना। কিন্তু ওই আর কি। তো যেটা বলছিলাম, এই ব্যাগটা গোয়া থেকে কেনা, আর এটা পয়লা বৈশাখের জামা, আজকে ভেঙেছি। কেমন লাগছে জানি। আর সকালের ব্রেকফাস্ট ধোকলা, এই যে খাচ্ছি আমরা, তারপরে চা খাবো। এত গরম লাগছে, এই এখনই সবে 8:30 বাজে, আর যা রোদ, যা গরম, ঘেমে স্নান। কিন্তু ওই আর কি, বাঙালির স্বভাব, যত গরম লাগুক যাই লাগুক একটু চা না হলে হয় না। ধোকলা খাওয়ার পরে জাস্ট দুটো খেলাম, একটুখানি ভালো লাগেনি খুব একটা এখানকার ধোকলাটা। আমি খেয়েছি এর আগে ধোকলা, টেস্টি লেগেছে, এখানে চাটনিটা ভালো লাগেনি, তাই 2 পিস খেলাম, বাকি ওনারা খেলেন। এবার চা খাবো, খেয়ে সামনের দিকে এগোবো। সবাই ফাইনালি অটোতে বসে পড়েছি। আর এই জায়গাটা হচ্ছে জালারাম রোড, এখান থেকে অটো ধরতে হয় দ্বারকা মন্দিরটা আর কি, ঠাকুরের ওখানে। কারণ ওখানে গাড়ি ঢুকতে দেয় না, এসব অটো মানে পাবলিক ট্রান্সপোর্টগুলো নর্মাল যেগুলো অটো যায়, এই ছাড়া যায় না। ওই জন্য আমাদের গাড়িটা যেতে পারলো না। ভিড় দেখো, মন্দিরে কি করে পৌঁছবো জানে। দেখো কপালে কি করেছিলাম আর কি হয়ে গেছে, ঘেমে। কিচ্ছু করার নেই, যা ভিড়। ফোন আর জুতো বহুক্ষণ পর পেয়েছি। এই দেখো আমার হাত ফুলে গেছে, এই জায়গাটা দেখেছো, কালশিটে পড়ে ফুলেছে, লাইনে ধাক্কাধাক্কি করে। এক্সট্রিম লেভেলের ভিড়, ভগবানের অশেষ কৃপায় এত ভিড় ঠেলে আমরা যেতে পেরেছি, মানে ভালো করে দর্শন করতে পেরেছি। কিন্তু হাত ফুলিয়ে কালশিটে পড়ে যাচ্ছে তাই অবস্থা। এরপরে দেখি কোথায় যায়। আর আমি ভেবেছিলাম কি একটু হোটেলে যাব, মানে যেখানে ছিলাম ওই সময়, এগুলো পরিষ্কার করব, ঠিকঠাক হয়ে বেরোবো। বুঝতে পারছি না, যদি পসিবল হয় করবো, নাহলে এখান থেকে ডাইরেক্ট নেক্সট লোকেশন চলে যাব। কাছে ফোন ছিল না, তাই কি কেনাকাটা করেছি সেটা আর দেখাতে পারলাম না। তো চলো নেক্সট লোকেশন যাওয়া যাক। তো একটু টাচ আপ করে নিলাম, যদিও ওপর থেকে লাল ব্যাপারটা যায়নি, কারণ যেটা লেখা ছিল না সেটা কপালে ভালোই রং ফেলে দিয়েছে শুধু আমার। হ্যাঁ কুছ বলা তুমনে? আচ্ছা, তো এখন এই মানে এই যে এটা কী বলছে, হোটেল না এটা ঠিক, যাই হোক, এটা এখন ছেড়ে দিচ্ছি আমরা। এখন বাজে দুপুর 12:15। ওদিকে তো দর্শন হয়ে গেছে, এবার এখান থেকে আমরা
প্রোনাউন্সিয়েশনটা ভুল হতে পারে, বেড় দ্বারকা, সেইখানটাতে যাওয়ার কথা আছে। বেড় দ্বারকা যাওয়ার পথে এই সমুদ্রটা দেখতে পেলাম, তাই একটুখানি দেখার জন্য নেমে গেলাম সবাই। তো এই জায়গাটাতে দেখবো সি বিচটা কেমন কি, তারপর বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি বেড় দ্বারকাতে আমরা মানে এখন যাচ্ছি না, এখন যাচ্ছি রুক্মিণী মন্দির, যেটা আসল। এখন যে সমুদ্র তীরে আছি এখানেও রুক্মিণী মন্দির রয়েছে, কিন্তু সেটা মা রুক্মিণীর মানে আসল মন্দির নয়। তো সেটা দেখবো, প্রথমে এটা দেখে নিই। ভাই এটা হলো আরব সাগর। আর তখন বেদ দ্বারকা বলছিলাম না, ওটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন বেদ দ্বারকা। একটা উট রয়েছে, সবাই সাওয়ারি করে, খুব ক্লান্ত দেখে মনে হচ্ছে। আমি ফার্স্ট টাইম উট দেখছি। দ্বারকা মন্দির দর্শনের পর আমাদের নেক্সট লোকেশনে আমরা চলে এসেছি। ওই যে পেছনে মা রুক্মিণীর মন্দির, চলো যাওয়া যাক। এটা মা রুক্মিণী মন্দিরে যাওয়ার লাইন, ভিড় আছে কিন্তু এটা কোনো কিছু না। মানে সত্যি বলতে যা অভিজ্ঞতা হলো দ্বারকা মন্দিরে গিয়ে, তার কাছে এটা কিছুই না। খুব ধীর স্থিরভাবে লাইনটা এগোচ্ছে। যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ করে অবশ্যই মায়ের দর্শন করাবো। દર્શન પછી આગળ આગળ ચાલતા આવો. ત્યાં પાણીનું દાન કરવું હોય यहाँ काउंटर ऊपर करजो. अपने पेट्रोल के पीछे यहाँ जल के लिए दान करते थे. এখানে পুলিশ গার্ড আছে, কিন্তু চুপ করে আমি ফোনটা বার করে মায়ের মুখটা দেখাচ্ছি, দেখে নাও। এখানে সবাই জল খাচ্ছে, ওই যে জলের গ্লাস। মানে কথিত রয়েছে রুক্মিণী মায়ের মন্দিরে, মানে ওই যে সমুদ্র, ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, সমুদ্রের জল ন্যাচারালি নোনতা হয়, কিন্তু ঠাকুরের কি লীলা, শুধুমাত্র মায়ের মন্দিরে জল মিষ্টি। কথিত রয়েছে দুর্গাশামণি এখানকার এরিয়াতে, যে কারণে পুরোটা জানি না, পরে আমি জানতে অবশ্যই বলবো। সাপ দিয়েছিলেন, অভিশাপ দিয়েছিলেন যে মানে জল কোনোদিনই আর কি এখানকার মিষ্টি হবে না, এমনটা কথিত রয়েছে। কিন্তু একমাত্র মায়ের লীলাতে এই মন্দিরে জল মিষ্টি পাওয়া যায়। আমি পান করেছি এবং যথেষ্ট নিজেকে মনে হচ্ছে যেন অনেক পূর্ণ করে ফেলেছি। বাইরে গিয়ে মন্দিরটার একবার ভালো করে দর্শন দেব। এই যে পাথরগুলোকে এমন এমন করা, আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি এমনি করছে কেউ, এই যে চারিদিকে, বলছে কি না, যদি এখানে কোনো মানত করা হয়, যদি কোনো আশা করি যে আমার এই মানতটা ঠাকুর পূরণ করুক, তাহলে সেই আশাতে মানুষ এটা করে। এবার সত্যি কথা বলতে আমি চাইলেও এটা করার সাহস দেখাতে পারছি না। ভবিষ্যতে মানত পূরণ হলে আমি এখানে আবার আসতে পারবো কি পারবো না। এই যে রুক্মিণী মন্দির, জয় মা রুক্মিণী। রওনা দিলাম রুক্মিণী মন্দির ছাড়িয়ে। একদম একটা সত্যি কথা বলবো, ঘুরতে ভালো লাগছে, কিন্তু এই যে রোদটা না, ঘেন্না লাগছে, ঘেন্না, থু লাগছে পুরো। আর গরমে পুরো শেষ হয়ে গেলাম। বাই দ্য ওয়ে, আমরা এখন খাওয়ার জন্য বাইপাসের পাশে এই রেস্টুরেন্টটাতে এসেছি। কিছু এখানকার তো কোনো খাবার আমি বুঝছি না, খাবার আমাকে বুঝছে না, কি জ্বালা। দেখি কি খাই, চলো। অ্যাম্বিয়েন্সটা একটু অদ্ভুত, মানে বাসের এটা অদ্ভুত না, এটার সাথে আমি যথেষ্ট ফ্যামিলিয়ার, কিন্তু এই যে তখন যে হোটেলটা দেখিয়েছিলাম সেখানে আমরা লাঞ্চ করিনি, ওদের প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য সার্ভ করতে দেরি হচ্ছিল। আমরা উঠে চলে এসেছি, এখন এইটাতে যাব, এই রেস্টুরেন্টটাতে। সরি, হোটেল কেন বললাম, রেস্টুরেন্ট। দেখি এবার এখানে চান্স পাই কিনা। এখন যে রেস্টুরেন্টটাতে এসে বসে আছি, এখানে আলাদাই নাকড়া, মানে বাফেট সিস্টেম। সবাই ওঠো, নিজের নিজের খাবার নাও, শুধু যারা ডাল চাওয়াল খাবে, ডাল ভাত পাঁপড় ভাজা, তাদের জন্য সার্ভ করে দেবে। আমি চুপচাপ আছি। আমরা চাই একটু ডাল খাবো, ভাত খাবো, একটু তরকারি হবে, একটু ভাজা হবে, তবে না খাওয়া। নিরামিষের দিনে মাছ মাংস ডিম নাইবা হলো, একটু পনির ফনির কিছুটা হলো। সত্যি সত্যি ডাল চাওয়াল মানে ডাল ভাত পাঁপড় ভাজা আর একটুখানি কাঁচা। মজা পাচ্ছি না খেয়ে। দেখো এক বালতি ডাল খাচ্ছি, নকশা দেখেছো? তবে গতকালকে রাতের গুজরাটি খাবারের এক্সপিরিয়েন্সের থেকে ভালো, মানে আমার খাবারের টেস্ট ভালো লাগছে। ডালটা ভালো, ভাতের আর কি ভালো বলবো, আর পাঁপড় ভাজা
ভাজা, লেবু পেয়েছি, পেঁয়াজ পেয়েছি, ব্যাস খেতে ভালো। ফাইনালি পৌঁছে গেছি আমরা বেদ দ্বারকা। এই যে সেতুটা ক্রস করলেই বোঝা যায় চলে এসেছি। कृष्ण जी का मयूर पंख देखा आपने? हाँ देखा। कितना सुंदर लग रहा है, बहुत सरस है, यही बोलते हैं ना? हाँ बहुत है। বহুত सरस। চলে এসেছি বেদ দ্বারকা। এখান থেকে 4টে মন্দির উনি দর্শন করাবেন। যেগুলো বললেন সেগুলোর জন্য গাড়ি যাবে না, অটো রিজার্ভ করতে হয়েছে, তাতে করে যাচ্ছি। এখন ঢুকছি চন্দ্র মন্দিরে। এটা কি? क्या है ये? धुआं निकल रहा है। फिर क्या अंदर? ঘন্টাটা তো বেশ সুন্দর, কিন্তু বাজানোর কিছুই নেই। এটা হলো আশাপুরা মায়ের মন্দির। यहाँ पे बोलने के लिए कोई है नहीं कि सारे मंदिर का कुछ बोल देते तो अच्छा है। আমি এইমাত্র পণ্ডিতজির সাথে কথা বললাম, একটু আগে ভেতরে বললাম না যে কি একটা জ্বলছে, বুঝতে পারছি না, কেউ বলতে পারলো না, ওনাকে জিজ্ঞাসা করলাম। ওটা 1947 সাল থেকে একইভাবে জ্বলছে ওই ভবন কুণ্ড, এবং গ্যাসই সত্যি সত্যি ভেতরে কেমন একটা মনে হচ্ছে না এক্ষুনি জ্বলেছে, ধোঁয়া উঠছে, সুন্দর একটা গন্ধ। আর এটা হচ্ছে পেছনে যে গোল গোল, ये 84 धुनी, हाँ वो धुना या धुनी कुछ बोला, मतलब वो भगवान जी यहाँ पे तपस्या करते थे। ये सारे इस तरफ उस तरफ। এখন যে মন্দির থেকে বেরোচ্ছি সেটা হচ্ছে শ্রী হনুমানজি আর মকরধ্বজজির মন্দির। মকরধ্বজজি হচ্ছে শ্রী হনুমানজির পুত্র। যতটুকু শুনলাম ওই গাথাটা, তা অনুযায়ী মগরমাছ মানে কুমিরের গর্ভ থেকে হনুমানজির পুত্র জন্মগ্রহণ করেছিলেন। যখন উনি লঙ্কা থেকে জয় করে, মানে লঙ্কায় আগুন লাগিয়ে যখন ফিরছিলেন, তো সমুদ্রে কুমির ছিল, তো সেখান থেকে ওনাদের বিয়ে হয় এবং সেখান থেকে সন্তান হয়, যার নাম মকরধ্বজ। যেহেতু মগরমাছকে অন্দর সে গর্ভ সে জন্মা হয়, এই হচ্ছে বক্তব্য। এবার কিছুটা ভুল আমি বলতে পারি, কারণ শুনেছি ঠিকঠাক, কতটা বলতে পারছি সেটা একটা ব্যাপার। চলো এবার নেক্সট লোকেশন। এখন আমরা চলে এসেছি বেদ দ্বারকাতে। এই মুহূর্তে আমি ভয়েস ওভার দিয়ে কথাটা বলছি, কারণ সেই সময় পাশে এমন কিছু গান বাজছিল যেটা আমাকে আউট করতেই হতো। যাই হোক, পৌরাণিক গাথা অনুযায়ী এবং ঐতিহাসিক মতে বলে এখানেই শ্রীকৃষ্ণ তার পরিবার এবং পরিজন মানে বন্ধু বান্ধব নিয়ে বসবাস করতেন। জায়গাটা বলছে ফোন নট অ্যালাউড, যতটুকু ভিডিও করতে পারবো করবো, তারপরে ব্যাগে ফোন রেখে দেবো। সেখানে যাচ্ছি, শোনো। मोबाइल कैमरा काउंटर पर जमा कराएं और टोकन प्राप्त करें और टोकन संभाल करें। এরপরে আর একটা আছে সোনার দ্বারকা বলে, সোনেকা মন্দির। সোনার নয়, ওই গোল্ডেন কালারের বাইরের দিকটা। চলো আগে এই দিকটা দেখে নিই, দেখি বাইরে থেকে যদি ক্যাপচার করতে পারি তাহলে দেখাবো, নাহলে তো ভেতরে তো ঢুকতে দেবে না। ওই যে মন্দির ভেতরে নিয়ে ঢুকতে দেবে না, জুতো খুলে অলরেডি জমা করে দিতে, দেখেছো? এটা মন্দির প্রাঙ্গণ, লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, ফোন নট অ্যালাউড। বেরোলাম মন্দির থেকে, কিছু জিনিস যা চোখে দেখলাম তা অবিশ্বাস্য বলে আমার কাছে মনে হলো। মানে আমি কোনো স্বপ্নেও ভাবিনি আমি স্পর্শ করতে পারবো। স্বয়ং শ্রীকৃষ্ণের ব্যবহার করা বস্তু আমি হাত দিয়েছি, ওনার পরিধেয় বস্ত্র, ওনার ওয়ার্ড্রপ মানে টাইপের যে জিনিসগুলো ছিল সেগুলো আমি হাত দিয়েছি, স্পর্শ করেছি। ভীষণ ভাগ্য, ভীষণ ভীষণ। আর একটা ব্যাপার, এখানকার প্রত্যেকটা গৌমাতার শিংগুলো কেমন একটা বাইসাইকেলের মতন, মানে জিনিসটা হাসির চলে বলছি ঠিকই, কিন্তু ঘটনা হচ্ছে এই ব্যাপারটা, শিংটা আমি এখানে জিজ্ঞাসা করলাম, বললো কি যে
শ্রীকৃষ্ণের সময়ের যতগুলো গোমাতা ছিলেন প্রত্যেকের মানে পড়লেও দেখা যায়, ছবিতেও দেখা যায় সিংগুলো এরকম ধরনের, মানে ওই সময় থেকে এদের প্রজন্মের পর প্রজন্ম এইভাবেই জন্মগ্রহণ করছে। যেটা আমাদের ওইদিকে দেখা যায় না নর্মাল সিংয়ের গরু, অ্যাকচুয়াল কিন্তু এগুলোই মানে শ্রীকৃষ্ণের সময়ে। দ্বারকা ঘোরা আমাদের সম্পূর্ণ হলো, পুরো কমপ্লিট। কেনাকাটাও ডান, দর্শন ডান। মানে এটা হচ্ছে বেদ দ্বারকা, তো এখানে কেনাকাটা এগুলো করেছি। আর প্রথমে দ্বারকাতে যেখানে দর্শন করতে গেছিলাম সেখানে কেনাকাটা করেছি, সেটা আর একটা ব্যাগে আছে, গাড়িতে আছে ওটা। তো পরে দেখাবো কি কি কিনলাম। প্রচণ্ড ভিড় তো সেই জন্য আর ফোন বার করার সুযোগ হয়নি। আমরা প্রবেশ করব সোনে কি দ্বারকা পাবন ধাম। এখানে ফোন অ্যালাউ। এই হচ্ছে সোনার দ্বারকা, মিউজিয়াম টাইপের, মানে কৃষ্ণের জন্ম কিভাবে হয়েছে সেটা দেখানো, ঠাকুরদের মূর্তি রয়েছে। তারপর মানে কৃষ্ণের জন্ম কিভাবে কি হয়েছে স্টেপ বাই স্টেপ। কি সুন্দর না, রং বেরঙের বেশ। আমার এই ব্যাপারটা ভালো লেগেছে। এরপরে সোমনাথের জন্য বেরিয়ে যাবো আমরা। কেউ বলবে দেখে ওয়েদারটাকে যে সন্ধ্যে 7টা পার, আর প্রত্যেকটা জায়গায় দেখো শ্রীকৃষ্ণের ময়ূরের পালক, কি দারুণ লাগছে। এটা সুদর্শন সেতু। বাই বাই দ্বারকা। সোমনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তারপর যাওয়ার পথে, সোমনাথের উদ্দেশ্যে যাওয়ার পথে পড়লো নাগেশ্বর মন্দির। কত বড় শিব ঠাকুরের মূর্তি এখানে রয়েছে, আর সামনে মন্দিরটা। চলো আমিও দর্শন করি, তোমাদেরও দর্শন করাই। এটা হচ্ছে নাগেশ্বর মন্দির, নাগেশ্বর মন্দিরের ভেতর প্রাঙ্গণ। দারুণ দারুণ, প্রচুর ভিড় তো, ये बहुत भीड़ है ना, लाइन है बहुत। সোমনাথের মতনই এটিও 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। কি পরম সৌভাগ্য দেখো, এত কাছ থেকে মহাদেবের জ্যোতির্লিঙ্গ দেখতে পাচ্ছি। আর যারা তোমরা এখানে এসে পৌঁছতে পারছো না, তারা আমার ভিডিওর মাধ্যমেই দেখো। হর হর মহাদেব। কেমন লাগলো আরতি? সাউন্ড শুনে মানে ওই যে একটা দিব্য আওয়াজ, মন প্রাণ জুড়ে গেছে। আমিও নাচ করছিলাম ওনাদের সাথে, নাচ করারই মতন। তোমরা যে শুনলে, তোমরাই বলো কি লাগছিল না? ইচ্ছে করছে না তো এখান থেকে যেতে। কি দারুণ আরতি হলো, আমি ফার্স্ট টাইম এত সুন্দর আরতি দেখলাম, এত সুন্দর। এবার আবার রওনা দিতে হবে, মাঝে শুধু খাবার জন্য একবার দাঁড়াতে হবে, আর ওয়াশরুম টশরুমের জন্য তো অবশ্যই। সামনে আসার সুযোগ পেয়েছি মহাদেবের, দেখো একবার দেখা যায় না ওভাবে ওনাকে, কত বড়। নাগেশ্বর মন্দিরের বাইরে এখন সবাই মিলে টি ব্রেক নিচ্ছে, তারপর গাড়িতে উঠবো। প্রচণ্ড ক্লান্ত লাগছে, খুব তাড়াতাড়ি মানে আজকে খেয়ে ফেলতে হবে, মানে খিদেও পেয়েছি। কালকে 10 ঘন্টা জার্নি, তার বেশি। ঘুম হয়নি, সকালে উঠে স্নান টান করে বেরিয়ে যাওয়া, আর পারছি না। এবার গাড়িতে আজকে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, খিদেও পেয়েছে চরম। রওনা দিলাম মহাদেবের এক রূপ থেকে আর এক রূপের উদ্দেশ্যে। এখন অলমোস্ট 10:30 বাজে। ঘুমিয়ে গেছিলাম গাড়ির মধ্যে, স্বাভাবিক। সারাটা দিন এত ধকল যাচ্ছে শরীরের মধ্যে। ঘুম থেকে উঠে খাবারের এখানে এসেছি, যেতে যেতে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, অর্ডার দেওয়া হয়েছে। অর্ডার দিলাম, এতক্ষণে মনে তো হচ্ছে ঠিক খাবার পাবো। পনির বাটার মশলা আর প্লেন রুটি অর্ডার দিয়েছি। বাকিটা তাদের মতো গুজরাটি থালি হ্যান ত্যান অনেক কিছু দিয়েছে। খেয়ে দিয়ে আবার রওনা। এক্সপেক্টেড যে টাইমটা পৌঁছানো সেটা রাত্রি 2টো। দেখা যাক। কোনো রেস্ট নেই শরীরে, গাড়ির মধ্যেই ঘুমাও, ওই বলা যেতে পারে 2 দিন ঘুম নেই।
স্নান নেই ঠিক মতো। কি ভালো লাগছে খেতে, মনে হচ্ছে কতদিন খাইনি। ভালোভাবে ভালো করেছে, পনির বাটার মশলা আর প্লেন রুটি বলেছি, এতেই যা আছে। রুটির ওপর আর ঘি নিয়ে কি করব। আমাকে দেখে মনে হচ্ছে না কাজের লোক চেহারা। কিছু মানুষ আবার মনে মনে এটা দেখে বলবে আপনি তো তাই। আরে যাই হোক, একটুখানি তো সেজে গুজে ভালো লাগছিল। ও সাজলে একটু ভালোই লাগে মানুষকে, তারপরে আবার জেকে সেই পেট্রোল পাম্পে ভাই লাইন পড়েছে গাড়ির। ওই যে ওই যে এখন বাজে রাত্রি, দাঁড়াও 12:15, কখন পৌঁছাবো ভগবান জানে। বলছিল প্রথমে 2টো, এই যে লাইন 2টোতে তাই পৌঁছয়। দেখি, চলো তীর্থ করছি বস, তীর্থ। এটুকু সহ্য না করলে হবে? তারপরে পায়ের তলা দেখাচ্ছে, হ্যাঁ তীর্থের ফলাফল। তীর্থ করছি, তীর্থ। চলো আবার শুরু হোক জার্নি, আর কিছুক্ষণের অপেক্ষা।